শুনানির সময় অন্তত 10 দিন বাড়ানোর আর্জি কমিশনের কাছে এই আর্জি জানিয়েছেন বেহালা পশ্চিমের নির্বাচনী আধিকারিক। শুনানির সময় বাড়াতে আর্জি মেটিয়াবুরুজ মগরাহাট পশ্চিমের নির্বাচনী আধিকারিকের। সময় বাড়াতে আর্জি জানিয়েছেন কসবা, ক্যানিং পূর্ব, মহেশতলা নির্বাচনী আধিকারিকরাও। রুমা পাল আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। রুমা, কি জানা যাচ্ছে? দেখো, জানিয়ে রাখি যে মালদা, দক্ষিণ 24 পরগনা, কার্শিয়াং এবং উত্তর কলকাতা 4টি বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু এই শুনানির সময়সীমা বাড়ানোর কথা বলা হয়েছিল। অন্যদিকে যদি দক্ষিণ 24 পরগনার দিকে লক্ষ্য রাখি, সেখানে দেখা যাচ্ছে শুনানির সময়সীমা অন্তত 10 দিন বাড়ানো হোক, তেমনটা বলা হয়েছে বেহালা পশ্চিমের নির্বাচনী আধিকারিকের সেই আর্জি। এবং সেক্ষেত্রে সময় বাড়ানোর আর্জি একাধিক বিধানসভা থেকে এসছে। দক্ষিণ 24 পরগনা থেকে যেটা এসেছে সেটা হচ্ছে মেটিয়াবুরুজ, মগরাহাট পশ্চিম, কসবা, ক্যানিং পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, ভাঙড় এই সমস্ত জায়গা শুনানি জায়গা থেকেই কিন্তু সময়সীমা বাড়ানোর আর্জি জানানো হয়েছে। রুমা, সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখবো, শুনানির সময় অন্তত 10 দিন বাড়ানোর আর্জি কমিশনের কাছে। আর্জি বেহালা পশ্চিমের নির্বাচনী আধিকারিকের। শুনানির সময় বাড়াতে আর্জি জানিয়েছেন মেটিয়াবুরুজ, মগরাহাট সহ একাধিক নির্বাচনী আধিকারিক। আরো বিস্তারিত আমাদের জানাবেন, সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রুমা পাল। রুমা, দেখো, দক্ষিণ 24 পরগনার দিকে যদি লক্ষ্য রাখি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে মেটিয়াবুরুজ, মগরাহাট পশ্চিম, কসবা, ক্যানিং পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা এবং ভাঙড় এখানে কিন্তু শুনানি বাকি রয়েছে। এবং কোথায় কি লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে এবং কতটা শুনানি বাকি রয়েছে সেই তথ্যের দিকে যদি যাই, সেখানে হচ্ছে মেটিয়াবুরুজে দেখা যাচ্ছে যে 86,754 লজিক্যাল ডিসক্রিপেন্সি। শুনানি হয়েছে 62,007 জনের, বাকি রয়েছে 24,747 জনের। এবং মগরাহাট পশ্চিমে 1,359টি আনম্যাপ এবং 78,309 লজিক্যাল ডিসক্রিপেন্সি। শুনানি হয়েছে 64,128 জনের। এবং ক্যানিং পূর্বতে 3,217 আনম্যাপ এবং 93,622 জনের হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। 13,900 জন অন্যদিকে রয়েছে ফর্ম 6, ফর্ম 7 এবং ফর্ম 8। এই শুনানি শেষ হলো, তাদের কিন্তু আপলোডের বিষয়টা রয়েছে। কসবার ক্ষেত্রে যেটা বলা হয়েছে, সেখানে কিন্তু একদম আপলোডের বিষয়টা রয়েছে, সেই জন্য তাদের সময়সীমা বাড়ানোর ক্ষেত্রেও বলা হয়েছে। অন্যদিকে বেহালা পশ্চিম, যেটা আরও একবার বলে দিই, আনম্যাপ রয়েছে 27,622, লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে 18,912 এবং শুনানি বাকি রয়েছে এই দুটো মিলিয়ে রয়েছে 16,282 জন। অন্যদিকে 47,264 ফর্ম আপলোড করতে হবে, ভেরিফিকেশন করতে হবে এবং তারপর ডিসপোজাল করতে হবে। এবং শুনানি নির্ধারিত সময় শেষ হলেও এই সমস্ত জায়গা থেকে কিন্তু শুনানির সময়সীমা আরও বাড়ানোর কথা বলা হয়েছে। এটা আমরা বললাম একমাত্র দক্ষিণ 24 পরগনা। অন্যদিকে কিন্তু মালদা এবং কার্শিয়াং রয়েছে, উত্তর কলকাতার 4টি বিধানসভা কেন্দ্র রয়েছে। যদিও সিও দপ্তর থেকে, ইসিআই থেকে জানানো হয়েছে যে এই সমস্ত জায়গায় শুনানির সময়সীমা বাড়ানো হোক। আজ বিকেল পর্যন্ত জানা যাবে এই সমস্ত জায়গায় শুনানির সময়সীমা কতটা বাড়াচ্ছে এবং কতদিন পর্যন্ত এই শুনানি করা যাবে। তবে অন্য জায়গা যেখানে কিন্তু শুনানি শেষ হয়ে গেছে, সেখানে কিন্তু আজকেই শুনানির শেষ দিন। একদমই রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। শুনানির সময় অন্তত 10 দিন বাড়ানোর আর্জি কমিশনের কাছে এই আর্জি জানিয়েছেন বেহালা পশ্চিম সহ একাধিক নির্বাচনী এলাকার আধিকারিকরা। রুমা পাল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, আজই তো শুনানির শেষ দিন, তাহলে সেক্ষেত্রে কি সময়সীমা বাড়ানোর কোনো রকম সম্ভাবনা রয়েছে? নির্বাচন কমিশন সূত্রে এই মুহূর্তে কি আপডেট? দেখো, সিও দপ্তর থেকে সেরকমটাই বলা হচ্ছে এবং সিও দপ্তর থেকে এই যে নির্বাচনী আধিকারিকরা যে বারবার আর্জি জানিয়েছে সিও দপ্তরে যে তাদের শুনানি বাকি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আপলোড বাকি রয়েছে, ভেরিফিকেশন বাকি রয়েছে এবং তার সঙ্গে ডিসপোজাল বাকি রয়েছে। এই সমস্ত কিছু বিষয়, যেটা আমি কিছুক্ষণ আগে তথ্য দিলাম, সমস্ত জায়গা বাকি রয়েছে। সেই পুরো তথ্য নিয়েই কিন্তু সিও দপ্তর থেকে ইসিআইকে জানানো হয়েছে এবং ইসিআই থেকে অবশ্যই মনে করা হচ্ছে সিও দপ্তর থেকে যে বিকেল পর্যন্ত জানা যাবে যে এই সমস্ত কেন্দ্রে যেখানে তারা বলছেন যে শুনানির সময়সীমা অন্তত 7 থেকে 10 দিন আরো বাড়ানো হোক, সেক্ষেত্রে নির্বাচন কমিশন আর কতদিন বাড়ায় এই সমস্ত জায়গায়, সেদিকে কিন্তু লক্ষ্য থাকবে। অবশ্যই এই সমস্ত জায়গায় শুনানি বাড়ানো হবে, এমনটাই জানানো হয়েছে সিও দপ্তর থেকে। তবে কতদিন বাড়ানো হবে সেটা কিন্তু নির্ভর করছে দিল্লির নির্বাচন কমিশনের ওপর এবং সেই নির্বাচন কমিশন থেকে আসার পরই জানা যাবে আর কতদিন শুনানি বাড়ল। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত রুমা, ধন্যবাদ।
অন্যদিকে বিধানসভায় সংখ্যালঘু ইস্যুতে অগ্নিমিত্রা পালের মন্তব্যে আজও উত্তপ্ত বিধানসভা। বিধানসভায় বিজেপি বিধায়কের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। নিন্দা প্রস্তাবের পাশাপাশি অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাবও আনা হয়েছে। আর এই ঘটনার প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। কাজ করছে, ঘৃণ্য খেলায় নেমেছে। কালকে হাউসে যা বলা হয়েছে সব অন রেকর্ড। আজকে এই মানসিকতা নিয়েই এসেছিলাম, যা সারাদিনই আমরা বিতর্কে অংশগ্রহণ করব। তালিকা সবই পাঠিয়ে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও কালকে কোনো রকম অ্যাডভান্স শব্দ, তা সত্ত্বেও ফিরাদ হাকিম, যার পেছন থেকে বোধহয় জনসমর্থন সরে যাচ্ছে। বিজেপির অভিযোগ, অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে অন্যায়ভাবে নিন্দা প্রস্তাব আনা হয়েছে। ক্রিমিনাল সংখ্যালঘুদের রক্ষা করা সরকারের একমাত্র কাজ। গতকাল বিধানসভায় এই মন্তব্য করেছিলেন অগ্নিমিত্রা পাল, আর তারপরে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। কালকে হাউসে যা বলা হয়েছে সব অন রেকর্ড। বিধানসভা ভোটে সিপিএম কংগ্রেস জোটের সম্ভাবনা শেষ। মোহাম্মদ সেলিমের কথায় এক প্রকার স্পষ্ট হয়ে গেছিল এই সম্ভাবনার কথা, আর এবার তাতে শিলমোহর দিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। কংগ্রেসের মুশকিল হচ্ছে কংগ্রেস দলের দিক থেকে কোনো কিছু বলা হয়নি। কংগ্রেস সেই কারণে 294টি আসনে এককভাবে লড়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিধানসভা ভোটে সিপিএম কংগ্রেস জোটের সম্ভাবনা শেষ। গত কয়েকদিনে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের কথায় এটা স্পষ্ট হয়েই গেছিল। এবার তাতে শিলমোহর দিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও। আমরা কালকে জানলাম যে গত কয়েকদিন ধরে বোঝা যাচ্ছিল যে কংগ্রেসের তরফ থেকে তৃণমূলের কাছে কিছু ওভারচার্জ পাঠানো হয়েছে, ফিলার্স পাঠানো হয়েছে, কয়েকটা আসন দিয়ে যদি কিছু সমঝোতা হতে পারে। আজকে যেহেতু আমি বা আমার দল এককভাবে লড়াইয়ের সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছি, আমি পুরনো বিষয়ে যেতে চাই না। কিন্তু সেদিন 6টি বিধানসভা কেন্দ্রের বাই ইলেকশনে একটিতে কংগ্রেস আর 5টিতে বামফ্রন্টের প্রার্থীরা 2021-এ লড়াই করেছিলেন। সেই দিন কেন জোটটা তৈরি হলো না সে বিষয়ে সবিস্তারে আমি বলবো না, কারণ আমি কিছু মানুষকে ব্যক্তিগত পর্যায়ে শ্রদ্ধা করি। কিন্তু সিপিএম কংগ্রেস জোট না হওয়ার জন্য দায়ী কে, তা নিয়ে পরস্পরের ঘাড়ে দায় ঠেলেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক এবং প্রদেশ কংগ্রেস সভাপতি। গত 1-2 বছর ধরে দেখবেন যে তোমার গিয়ে বাম এবং কংগ্রেসের মধ্যে কোনো যৌথ আন্দোলন বা কর্মসূচি সেভাবে হয়নি। তাতেই বোঝা যাচ্ছিল নতুন যে প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছিলেন তার চয়েস থেকেই বোঝা গিয়েছিল যে মানে অ্যাকসেপ্টেবল টু তৃণমূল, অ্যামেনেবল টু তৃণমূল। 2021-এ যখন বামফ্রন্ট এবং কংগ্রেস দুজনেই বিধানসভায় কোনো প্রতিনিধি পাঠাতে পারল না, তারপরে দুটো রাজনৈতিক দলের বসা প্রয়োজন ছিল। ইতিমধ্যে হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আইএসএফ এর সঙ্গেও সিপিএম এর আলোচনা চলছে। আইএসএফ এর জন্য দরজা খোলা রেখেছেন হুমায়ুন কবিরও। তাহলে শেষ অবধি জোট হবে কাদের মধ্যে? হুমায়ুন কবির এবং আইএসএফ এর সঙ্গে জোট বেঁধে বিধানসভা ভোটে লড়বে সিপিএম। তাতে কি সংখ্যালঘু ভোট ব্যাংকে আদৌ কোনো প্রভাব পড়বে, সেটাই দেখার। উজ্জ্বল মুখোপাধ্যায় ও সরোজ ঝার রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।